যুক্তরাষ্ট্রের চপেটাঘাতের পর লন্ডনে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি। প্রতিরক্ষা খাতে ইউক্রেনকে 226 কোটি পাউন্ড ঋণ দিচ্ছে ইউকে। অস্ত্র সমর্পণে রাজি কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে, দ্রুত চায় নেতা আব্দুল্লাহ ওজলানের মুক্তি। প্রতিশ্রুতি ভাঙলেই অভিযান, এরদোগানের হুমকি। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েলের সম্মতি, বলবৎ থাকবে পুরো রমজান। প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। শুভেচ্ছা, আমন্ত্রণ যেমন আইডেস্কে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যুক্তরাষ্ট্রের চপেটাঘাতের পর যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভলোদিমির জেলেনস্কি। পেয়েছেন 226 কোটি পাউন্ড ঋণও। আর পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্যান্য ইউরোপীয় নেতারাও। তবে ইনিয়ে বিনিয়ে ইউক্রেনকে ট্রাম্পের দ্বারস্থ হওয়ারই পরামর্শ দিচ্ছেন বেশিরভাগ। একদিনের ব্যবধানে নিরুপায় ভলোদিমির জেলেনস্কির সুরও যেন কিছুটা নরম। লন্ডনে 10 নং ডাউনিং স্ট্রিটে পৌঁছাতেই ইউক্রেনের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একদিন আগে মার্কিন প্রেসিডেন্টের দফতরে ভলোদিমির জেলেনস্কির অপমানের ঘায়ের ওপর যেন কিছুটা প্রলেপ বুলিয়ে দিলেন কেইর স্টারমার। কিয়েভের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান স্টারমার। প্রতিরক্ষা খাতের সহায়তা সংক্রান্ত একটি চুক্তিও হয় লন্ডন কিয়েভের মধ্যে, যার আওতায় সামরিক খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের কাছ থেকে 226 কোটি পাউন্ড ঋণ পাবে ইউক্রেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন ন্যাটো প্রধান। সংবাদ সম্মেলনে অনেকটা যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসেবে কথা বলতে শোনা যায় মার্ক রুটেকে। আমি মনে করি এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। জেলেনস্কির সাথে আমার কথা হয়েছে, তাকে বলেছি আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের সাথে কিভাবে সম্পর্ক পুনরুদ্ধার করা যায় সেটা ভাবতে, কারণ আমাদের একসাথে এগোতে হবে। আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেনের যুদ্ধ চালানোর সক্ষমতা ছিল না, কারণ ইউরোপ কিছুই দেয়নি। হোয়াইট হাউসে জেলেনস্কিকে অপমানের পরপরই তার প্রতি সমর্থন জানিয়ে তাৎক্ষণিক পোস্ট দিয়েছিলেন জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের নেতারা। এখনও পাশে থাকার আশ্বাস দিলেও অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার আগ্রাসন থামানো সম্ভব নয়। ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে ফেরা উচিত। ঠান্ডা মাথায় বসে সমাধান নিয়ে ভাবা উচিত, যাতে ইউক্রেন নিরাপদে থাকে। আমরা ইউক্রেনের মিত্ররা শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে গেছি। নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য সমর্থন দিয়ে যাব। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কি বিবাদের ঘটনায় একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সহায়তায় সব ইউরোপীয় মিত্রকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইউক্রেনের জন্য আমাদের সমর্থন আরও বাড়ানো উচিত এবং অবিলম্বে। স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে উত্তপ্ত মুহূর্তে আছি, তবে আমাদের অবশ্যই ঠান্ডা মাথায় ব্যবস্থা নিতে হবে। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ওয়াশিংটনকে ছাড়া কিংবা তাদের বিরুদ্ধে গিয়ে। ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে রোববার লন্ডনে বিশেষ সম্মেলনে যোগ দেবেন ইউরোপীয় নেতারা। অংশ নেবেন ভলোদিমির জেলেনস্কিও। অবশ্য যুক্তরাষ্ট্রের মন গলাতে এরই মধ্যে কিছু তৎপরতা দেখিয়ে ফেলেছেন তিনি। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের প্রত্যাশায় টানা 14টি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব পাবার আগে কৌতুক অভিনেতা ও নৃত্যশিল্পী ছিলেন ভলোদিমির জেলেনস্কি। আবারও আলোচনায় তার পুরনো পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপমানিত হওয়ায় রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। নিন্দুকেরা বলছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের বাক্যবাণের মুখে ফুটে উঠেছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দুর্বল ব্যক্তিত্ব। রাজনীতিতে আসার আগে ঠিক এটাই ছিল ভলোদিমির জেলেনস্কির পেশা। আইন বিভাগের ডিগ্রি থাকলেও মঞ্চে পারফরমেন্সের ঝোঁক ছিল সেই স্কুল জীবন থেকে। কমেডি করতেনও দারুণ, তাই প্রাতিষ্ঠানিক ডিগ্রিকে ছুঁড়ে ফেলে পেশা হিসেবে কমেডিকেই বেছে নেন। অল্প কিছুদিনের মাঝেই হয়ে যান ইউক্রেনের নামকরা জোকার। হুট করেই যেন এই জোকার হয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। ক্ষমতা নেয়ার 2 বছরের মাথায় রাশিয়ার সাথে বাঁধিয়ে ফেলেন যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় যুদ্ধ চালিয়ে গেলেও বাগড়া দিয়ে বসেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক কথায় জেলেনস্কিকে যেন কোনাতেই ধরেন না ট্রাম্প। ইউক্রেনকে সহায়তা দেয়া তো বন্ধ করেছেনই, এর উপর হাত মিলিয়েছেন কিয়েভের শত্রু পুতিনের সাথে। শুধু তাই না, এতদিনের মার্কিন সহায়তার প্রতিদান হিসেবে চেয়েছেন ইউক্রেনের খনিজের ভাগও। টিভি স্ক্রিনে দুই হাতে বন্দুক চালাতে পারদর্শী হলেও বাস্তবে যুদ্ধক্ষেত্রে ঠিক কতটা দক্ষ জেলেনস্কি? তার অতীত পেশা, যুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থতা আর খেয়ালি স্বভাবের কারণে আড়ালে তাকে জোকার প্রেসিডেন্ট বলেন তার প্রতিপক্ষরা। গেল শুক্রবার হোয়াইট হাউসে চূড়ান্ত অপমানিত হওয়ার পর আবারও হাসির পাত্রে পরিণত হয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের কথার আক্রমণের সামনে যেন দাঁড়াতেই পারেননি জেলেনস্কি। দুর্বল ব্যক্তিত্বে প্রকাশ পেয়েছে দৃঢ়তার অভাব। একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে জেলেনস্কিকে আপ্যায়ন তো ট্রাম্প করেননি, বরং অতিথিকে খাবার না খাইয়েই বের হয়ে যেতে বলেন হোয়াইট হাউস থেকে। ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এত অপমান অপদস্থ হয়েছেন কিনা তাও ভাববার বিষয়। তবে সারা বিশ্বের কাছে হাসির পাত্র হলেও ভলোদিমির জেলেনস্কি বেশিরভাগ ইউক্রেনীয়দের কাছে জনপ্রিয়। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কিকে যোগ্য মনে করছেন তারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যেও সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলায় ফ্রন্ট লাইন উত্তপ্ত। শনিবার ইউক্রেনের দোনেৎস্কে আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। একদিনে 57টি ফ্রন্ট লাইনে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে কিয়েভ। ব্রায়ান্স্ক অঞ্চলের একটি সীমান্তে হামলা চালিয়ে স্যাটেলাইট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংসেরও দাবি ইউক্রেনের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, খার্কিভ, দোনেৎস্ক সহ বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে কিয়েভ সেনারা, তবে সেগুলো প্রতিহতের দাবি করেছে পুতিন বাহিনী। ইংরেজিকে সরকারি ও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নতুন এই আদেশটি কার্যকর করবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেয়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। এর আগে সরকারি ও কেন্দ্রীয় সরকারের অর্থায়নপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোয় ইংরেজি ভাষা না জানা ব্যক্তিদের সহায়তায় একটি ইশতেহার তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের সাথে সাংঘর্ষিক। এর আগে নির্দিষ্ট কোনো দাপ্তরিক ভাষা ছিল না যুক্তরাষ্ট্রে। আবদুল্লাহ ওজলানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকে। নিরস্ত্রীকরণে এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুতই ওজলানের মুক্তির দাবিও জানিয়েছে গোষ্ঠীটি। তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকা দিয়ারবাকির বাসিন্দারাও আলোচিত এই নেতার মুক্তি চান। অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে পিকেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কারাবন্দী পিকেকে নেতা আবদুল্লাহ ওজলানের আহ্বানে সাড়া দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। 40 বছরের সংঘাত বন্ধে অবিলম্বে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। পিকেকে বলছে সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের কার্যক্রম পরিচালনায় আবদুল্লাহ ওজলানকে প্রয়োজন তাদের। এ কারণে 2 যুগেরও বেশি সময় বন্দি জীবন কাটানো মুক্তিকামী এই নেতার দ্রুত মুক্তি চান তারা। তুর্কি সরকারও পিকেকের সংঘাত বন্ধের সম্ভাবনায় আশাবাদী কুর্দি অধ্যুষিত দিয়ারবাকিরের বাসিন্দারা। তারাও চান ওজলানের মুক্তি। ওজলানকে মুক্তি দিতে হবে। তার মুক্তি ছাড়া কোনো শান্তি নিশ্চিত হবে না। আমার বিশ্বাস তিনি সংঘাত শেষ করবেন। যারা শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে তাদের ধন্যবাদ। এই রক্তপাত এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি এই চুক্তি কেবল তুর্কি জনগণের জন্য নয়, কুর্দি জনগণের জন্যও ভালো কিছু বয়ে আনবে। এদিকে রিসেপ তাইপ এরদোগান দাবি করেছেন সন্ত্রাসমুক্ত দেশ গড়ার পথে নতুন যুগে প্রবেশ করেছে তুরস্ক। একই সাথে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও। পিকেকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে চলমান সন্ত্রাস বিরোধী অভিযান। 40 বছর ধরে আমাদের যে মানবিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে তার সুন্দর সমাধান প্রয়োজন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যদি ভঙ্গ করা হয় কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয়, তবে আমরা আমাদের চলমান অভিযান চালিয়ে যাব। শেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। 1978 সালে পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আবদুল্লাহ ওজলান। স্বাধীনতার দাবিতে একসময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। তুরস্ক তো বটেই, পশ্চিমাদের সন্ত্রাসীর তালিকায় ওঠে গোষ্ঠীটির নাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তবে এখনও এই প্রস্তাবে রাজি হয়নি হামাস। এরই মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর পাশাপাশি হামাস মেয়াদ বৃদ্ধির নতুন প্রস্তাব মেনে নিলে ভয়াবহ পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা, তবে ইসরায়েল গড়িমসি করে। আর শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার নিজ প্রতিনিধি দল পাঠায় মিশরে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয় আর হস্তান্তর করা হয় 8 জনের মরদেহ। বিনিময়ে 2000 ফিলিস্তিনি ছাড়া পান। ইসরায়েলি জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ করল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ভিডিওটি 15 ফেব্রুয়ারির আগেই ধারণ করা হয়েছিল, কারণ ভিডিওতে থাকা দুই ভাইয়ের একজন গত 15 ফেব্রুয়ারি চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন। ফুটেজে দেখা যায় জিম্মি দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরছেন। আরও দেখা যায় মুক্তি পেতে যাওয়া ইয়ার হর্নকে অভিনন্দন জানাচ্ছেন তার ভাই এটন হর্ন। ফুটেজে থাকা বাকি জিম্মিদের চেহারা ব্লার করে দেওয়া হয়। হামাস ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। শনিবার ইসরায়েলি রাজধানীর প্রাণকেন্দ্রে জড়ো হন হাজার হাজার মানুষ। হামাসের কাছে বন্দী বাকি 59 জিম্মিকে দ্রুত উদ্ধারের দাবি তারা জানান এবং এই চুক্তি নিয়ে গড়িমসির জন্য নেতানিয়াহু প্রশাসনের প্রতি ক্ষোভও ছাড়েন তারা। ব্যানার পোস্টারে প্রতিবাদী স্লোগান ছিল, বন্দী স্বজনদের ছবি হাতে উপস্থিত ছিল জিম্মিদের পরিবারের সদস্যরা। এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সরকারের প্রতি স্পষ্ট সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তারা। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় শনিবার। বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে, 39 জন আহত হয়েছেন। শনিবার দেশটির পোতোসি অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ লেন পরিবর্তন করায় বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি অবস্থানে চলে আসে দ্রুতগামী অপর একটি বাস। আর এ সময় ভয়াবহ সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এক চালককে মদ্যপান করতে দেখেছেন যাত্রীরা। ধারণা এ কারণে দুর্ঘটনা হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নজরদারির অভাবে বলিভিয়ার পাহাড়ি রাস্তাগুলোয় প্রতি বছর দুর্ঘটনায় প্রায় 1,500 মানুষের মৃত্যু হয়। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, এখনও 5 জন নিখোঁজ। শনিবার সেনাবাহিনীর সহযোগিতায় আটকে পড়া 50 জনকে উদ্ধার করা হয়েছে আর নিখোঁজদের সন্ধানে একাধিক উদ্ধারকারী দল কাজ করছে। হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান চলছে, তবে দুর্গম এলাকা এবং ভারী তুষারপাতের কারণে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই গুরুতর আহত, হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। একটি হাইওয়ে প্রকল্পের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রে এবার পাখির সাথে ধাক্কা লেগে মাঝ আকাশে আগুন ধরে গেল একটি বিমানে। শনিবার বহুজাতিক সংস্থা ফেডেক্সের একটি কার্গো বিমানে এই দুর্ঘটনা ঘটে এবং মাঝ আকাশে পাখির সাথে ধাক্কা লেগে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এই পরিস্থিতিতেও উড়োযানটি আকাশে উঠছিল। অনেকেই সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেন। নিউ জার্সির একটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। আগেই জরুরি বিভাগ প্রস্তুত ছিল এবং নিরাপদে বের করে আনা হয় 3 আরোহীকে। এই ঘটনার জেরে প্রায় 8 ঘন্টা বন্ধ ছিল এয়ারপোর্টের কার্যক্রম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী অ্যাঞ্জি স্টোন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের আলাবামায় এই দুর্ঘটনা ঘটেছে। এক কনসার্ট শেষে নিজের দলসহ ফেরার সময় তার বহনকারী গাড়িটি উল্টে যায় আর সেই মুহূর্তেই গাড়িটিকে একটি ট্রাক এসে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান স্টোন। গাড়িতে থাকা 10 জনের মধ্যে তিনি একাই প্রাণ হারান, বাকিরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে 3 বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন 63 বছর বয়সী এই শিল্পী। 14তম সন্তানের জনক হওয়ার পর আলোচনায় টেক বিলিয়নিয়ার ও ধনকুবের ইলন মাস্কের পরিবার। 2 স্ত্রী এবং 2 প্রেমিকার থেকে মোট 14টি সন্তান হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির। সবশেষ বান্ধবী শেভেন জিলসের সাথে পৃথিবীতে আনলেন সর্বকনিষ্ঠ পুত্র শেলটন মাস্ককে। এতগুলো সন্তানের জনক হওয়ার পেছনের কারণ হিসেবে সুদূর প্রসারী রাজনৈতিক আগাম পদক্ষেপ বলেও আখ্যা দিয়েছেন অনেকে।
আবারও বাবা হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। 14তম সন্তানের জনক হলেন ধনকুবের। বান্ধবী শিবন জিলসের সাথে পৃথিবীতে স্বাগত জানালেন ছোট্ট পুত্র শেলডন মাস্ককে। তবে মহাকাশ সংস্থা স্পেস এক্স, টেক কোম্পানি টেসলা ও সোশ্যাল হ্যান্ডেল এক্সের মালিকের পারিবারিক ইতিহাস কিছুটা গোলমেলে। 2 স্ত্রী আর 2 বান্ধবীর সাথে রয়েছে 1 ডজনেরও বেশি সন্তান। মাস্কের প্রথম পরিণয় হিসেবে পরিচিত প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসন 2000 সালে হাই স্কুল সুইটহার্টের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে প্রথম সন্তানের ক্ষেত্রেই পান বড় ধাক্কা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাত্র 10 সপ্তাহে মারা যায় মাস্ক জাস্টিনের প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার। তারপর আইভিএফ পদ্ধতিতে গ্রিফিন, ভিভিয়ান, কাই, স্যাক্সন ও ড্যামিয়ান 5 সন্তানকে পৃথিবীতে আনেন এ দম্পতি। জাস্টিনের সাথে বিচ্ছেদের পর 2010 সালে মাত্র 2 সপ্তাহের পরিচয়ে অভিনেত্রী টালুলা রাইলিকে বিয়ে করেন মাস্ক। কিন্তু 2 বছরের মধ্যেই ঘটে বিচ্ছেদ। বছর ঘুরতে না ঘুরতেই আবারও আবদ্ধ হন বিবাহ বন্ধনে, যার চূড়ান্ত সমাপ্তি ঘটে 2016 সালে। সে বছরই কানাডিয়ান সঙ্গীত শিল্পী গ্রাইমসের সাথে সম্পর্কে জড়ান মাস্ক, যা টানাপোড়েনের মধ্য দিয়ে চলে 4 বছর। নাতিদীর্ঘ সম্পর্কে 4 সন্তান হয় মাস্ক গ্রাইমস দম্পতির। 2022 সালে মাস্ক জনসম্মুখে আসেন তার বর্তমান বান্ধবী শিবন জিলসকে নিয়ে। তাদের রয়েছে একজোড়া যমজ ও আর্কেডিয়া নামের 1 কন্যা সন্তান। শনিবার সর্বকনিষ্ঠ সন্তান শেলডনকে পৃথিবীতে স্বাগত জানান এই জুটি। বিশ্বজুড়ে তোলপাড় তুলেছে মাস্কের এই পুত্র। এতগুলো সন্তানের বাবা হওয়ার পেছনের কারণ নিয়েও চলছে জল্পনা কল্পনা। এই ঘটনাকে মাস্কের সুদূরপ্রসারী রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। একদিনের চেষ্টায় পেরুতে 9 মিটার গভীর গর্ত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 1.5 বছরের এক শিশুকে। স্থানীয় বাসিন্দা ও জরুরি বিভাগের যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার পেরুর মধ্য পূর্বাঞ্চলের একটি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সকালে দুর্ঘটনাবশত পরিত্যক্ত এই গর্তটিতে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় শনিবার মধ্যরাতে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালে শিশুটির সাথে যোগাযোগ রাখে জরুরি বিভাগ, সরবরাহ করে খাবার ও পানি। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন। সাগরের পাশে হাতে কঙ্কালের হাড়, খুলি আর গাছের ডালপালা নিয়ে কাদায় গড়াগড়ি করছেন নানা বয়সের মানুষ। ব্রাজিলের রিও ডি জেনেরিওয়ে এই দৃশ্যই দেখা দিল এবং দেশটির ঐতিহ্যবাহী কাদা উৎসব ব্লোকো ডালামা উদযাপনে এমন অদ্ভুত আয়োজন। সমুদ্র উপকূলে উল্লাসে মেতেছেন সবাই। দেশটির প্রাচীনতম গোষ্ঠীগুলোর প্রতি সম্মান জানাতে এবং অশুভ শক্তিকে দূর করার প্রত্যাশায় প্রতি বছর ব্রাজিলিয়ানরা এই উৎসব পালন করেন। এবছর জাঁকজমক আয়োজনে ব্রাজিলের প্যারাটি এলাকায় উদযাপিত হচ্ছে এই আনন্দ আয়োজন। ছাব্বিশ মিটার দীর্ঘ কাঠের তৈরি প্রাসাদের অবকাঠামো পুড়িয়ে রাশিয়ায় ফোক ফেস্টিভ্যাল মাসলেনেৎসা উদযাপন করা হয়েছে। শনিবার রাশিয়ার মধ্যাঞ্চলে খোলা আকাশের নিচে আগুন ধরিয়ে দেওয়া হয় বিশাল এই অবকাঠামোতে। আর শীতকে বিদায় জানাতে প্রতি বছর নতুন নতুন ভঙ্গিমায় মাসলেনেৎসা উদযাপন করে রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের নাগরিকরা। এবছর বিখ্যাত স্প্যানিশ ঔপন্যাসিক মিকেল সেরভান্তেসের উপন্যাসের একটি চরিত্র ডন কুইজটকে উৎসর্গ করে পোড়ানো হয় কাঠের এই প্রাসাদটি। 26 মিটার দীর্ঘ এই অবকাঠামো তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছিল। আর অবকাঠামোটি পোড়ানো শেষে বিভিন্ন ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার উপভোগ করেন ফেস্টিভ্যালে অংশ নেয় সকলে। রমজান শুরুর ঠিক আগে তাকরিজা উদযাপন সিরিয়ার বহু প্রাচীন রীতি। পরিবার এবং প্রিয়জন নিয়ে খোলা আকাশের নিচে বসে হয় ভুরি ভোজ। নানান মুখরোচক খাবার থাকে। দেশ থেকে দূরে থাকলেও ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করে থাকে সিরীয়রা। গনগনে উনুনে পোড়ানো হচ্ছে কাবাব, কোথাও আবার কাটা হচ্ছে সবজি, রান্না হচ্ছে সিরিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার। দৃশ্যটি কায়রোর উত্তর পূর্বাঞ্চলের শহর ওবুরে বসবাসরত সিরিয়ান শরণার্থীদের ঐতিহাসিক তাকরিজা উদযাপনের। শুরু হয়েছে বিশ্বব্যাপী মুসলিমদের সিয়াম সাধনার মাস। রমজান মাস শুরুর আগের দিন পরিবার ও প্রিয়জনদের সাথে নিয়ে শেষবারের মতো ভুরিভোজ করেন সিরিয়ানরা।
যেখানে থাকে সিরিয়ার বহু আঞ্চলিক ও ঐতিহ্যগত খাবারের আয়োজন। দীর্ঘ 1 মাস সংযম সাধনার পূর্ব প্রস্তুতি হিসেবে সিরিয়ানদের বহুদিনের পুরনো ঐতিহ্য তাকরিজা নামে পরিচিত এটি। তাকরিজা দামেস্কের একটি অতি প্রাচীন রীতি। শাবান মাসের শেষ সপ্তাহে অর্থাৎ রমজান শুরু হওয়া ঠিক আগে আগে আমরা এই রীতি পালন করি। কাছের মানুষদের সাথে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর পাশাপাশি স্বাধীনতা প্রতিশ্রুতি ও আইন প্রতিষ্ঠায় প্রতীক এই রীতি। এবছর ওবুরু শহরের আল নোফরা পার্কে জড়ো হন সিরিয়ান শরণার্থীদের বড় একটি অংশ। প্রায় 14 বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে দামেস্ক থেকে বিতাড়িত হয়ে মিশরে আশ্রয় নেন তারা। দীর্ঘ এ সময়ে একে অন্যের পরিবারের মতোই হয়ে গেছেন বিতাড়িত সিরিয়ানরা। তাই রোজা শুরুর আগের দিন খোলা আকাশের নিচে সবাইকে নিয়ে উদযাপন করছেন তাকরিজা। মিশরে অনেক সিরিয়ান পরিবার বসবাস করেন। গত কয়েকদিন বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও শুধুমাত্র একটু আনন্দময় সময় কাটানো ও দামেস্কের ঐতিহ্যকে ধরে রাখতেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। দীর্ঘদিন মাতৃভূমি থেকে দূরে থাকলেও দেশের ইতিহাস ও ঐতিহ্যকে হারিয়ে যেতে দিতে নারাজ সিরিয়ান শরণার্থীরা। সামাজিক বন্ধনকে দৃঢ় করার পাশাপাশি দেশের বৈচিত্র্যময় এই রীতিকে ধরে রাখতে প্রতিবছর তাকরিজা পালন করেন তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।